দিদা মাসিমা যায় না কি বলবো, যাই হোক কেমন আছেন বলুন। এই ঘাটের আশেপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছি না, ঘাট এখানে, আর ঘাটের যে রাস্তা দেখতে পাচ্ছ একেবারে ভগ্ন দশা। এখন জোয়ার আছে বলে উঠতে পারলেন, যখন ভাটা থাকে কাদায় নামতে হতো। আগে সুখ ভালো নয় বাবা, সেটা আমার অভিজ্ঞতা নেই, সেটা আপনি বলতে পারবেন। এদিকে কড়াই, এদিকে সবজি টবজি রেখে দিয়েছে। এখন যদিও 12:30 বেজে গেছে, এখন রান্না বসেনি, বাট ভেতরে একটা জায়গায় রান্না হচ্ছে। আরেক দিদি এখানে রান্না করছেন। এই যে এখানে সিলিন্ডার বসানো আছে আর পাশে মেশিন আছে। তো এই বাড়িটা দেখতে পাচ্ছি কাকিমার বাড়ি, কাকিমা থাকেন। দেয়ালগুলো কিন্তু বেশ একেবারে মানে নোনা ধরে, মাটি ঝরে ঝরে পড়ছে। এই বাড়িতে থাকতে কেমন লাগছে আপনাদের, কেমন লাগে? কিছু কষ্ট হয় বুঝি আর কি। এই যে এগুলো তো যখন তখন একটু ঝড় হলে ভেঙে যেতে পারে, ভাঙিয়ে যায় তো, ঘরে রইতে হয়নি। তো এইরকম ঘরের অবস্থা। দিদি কাকিমা দুজনকে অনেক ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। আর এলাম, তো এই হচ্ছে এখানকার এই বুড়াবুড়ি তটের মানুষের জীবনের গল্প। এই গল্প সুখকর নয় আমার কাছে মনে হয়নি, অনেক দুঃখ, অনেক বেদনা এই মানুষের প্রত্যেকের জীবনে। সত্যি এই সমস্ত মানুষের সাথে কথা বলতে বলতে আমার নিজের মন অনেক ভারাক্রান্ত হয়ে পড়ে। গুড মর্নিং, তোমাদের সবাইকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে। আমি এই মুহূর্তে রামগঙ্গাতে আছি। এই জায়গাটি হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলার মধ্যে পড়ে। আর সামনেই হচ্ছে রামগঙ্গার যে জেটি ঘাট। আর সামনে ওই ঘাট থেকে বিভিন্ন জায়গার উদ্দেশ্যে নৌকো বা ভটভটি যেগুলো হয়, ইঞ্জিনওয়ালা ভটভটি, সেগুলো এখান থেকে ছেড়ে যায়। তো আজ আমি যাচ্ছি বুড়াবুড়ির তট বলে একটি দ্বীপ আছে। যদিও দ্বীপটির নাম হচ্ছে জিপ্লট। সেই দ্বীপের মধ্যে একটি গ্রাম আছে, সেই গ্রামের নাম হচ্ছে বুড়াবুড়ির তট। আমি সেই তটেই যাচ্ছি। এখানে একটা জেটি আছে, প্লাস এদিকেও একটা জেটি আছে। তো আমি এক্স্যাক্ট জানি না কোন ঘাট থেকে ওই বুড়াবুড়ি তটে যাওয়ার জন্য নৌকো পাওয়া যায় বা ভটভটি পাওয়া যায়। এপারেই হচ্ছে রামগঙ্গা, আর ঠিক নদীটার ওপারে হচ্ছে পাথর প্রতিমা। তো আমার যে নৌকো বা ভটভটি সেটি হচ্ছে পেছনের ঘাট থেকে ছেড়ে যাবে। তো চলো পেছনের ঘাটে যাওয়া যাক। আর এখন সকাল 8টা বাজে। আমি বাড়ির থেকে বেরিয়েছিলাম ভোর 4টের সময়। তো 4টে থেকে আর 8টা পর্যন্ত প্রায় 4 ঘন্টা জার্নি করে আমাকে রামগঙ্গাতে আসতে হয়েছে। আর আমি যেখানে যেতে যাচ্ছি, যে বুড়াবুড়ির তট, এখান থেকে আরও 2.5 থেকে 3 ঘন্টা সম্ভবত লাগবে, আরও বেশি লাগতে পারে, মিনিমাম 2.5 থেকে 3 ঘন্টা, এর বেশিও লাগতে পারে। আর এই সকাল সকাল দেখতে পাচ্ছি এখানে বেশ বাজারঘাট বসে গেছে। ছোট্ট বাজারঘাট, খুব একটা বড় সড়ো না। কয়েকটা সবজি বিক্রেতা দেখতে পাচ্ছি, ডান দিক বাঁ দিক, সামনে এদিক ওদিক। আমার সামনে যে ঘাটটি আছে দেখতে পাচ্ছ, এই ঘাট থেকে চাঁদমারি যাওয়ার জন্য নৌকো বা ভটভটি পাওয়া যায়। আর অ্যাকচুয়ালি এই যে রামগঙ্গা যে ঘাট, এই ঘাট থেকে ছাড়ে না, ছাড়ে হচ্ছে সামনে হচ্ছে পাথর প্রতিমা ঘাট আছে, ঠিক নদীর ওপরে দেখতে পাচ্ছ। ওখান থেকে ছেড়ে এখানে আসবে, এই ঘাটে আসবে। তারপর এখান থেকে প্যাসেঞ্জার যারা আছে তাদেরকে তুলে চলে যাবে চাঁদমারি ঘাটের উদ্দেশ্যে। এখান থেকে প্রথম নৌকো ছেড়ে যায় 8:30টার সময়। এই হচ্ছে চাঁদমারি যাওয়ার নৌকো দেখতে পাচ্ছ। নৌকো মানে ভটভটি আর কি, ইঞ্জিনওয়ালা ভটভটি, লঞ্চও না, নৌকো না। লঞ্চ আর নৌকোর ঠিক মাঝামাঝি ভটভটি লাগানো নৌকো আর কি, বেশ বড়ো সড়ো। আর অনেক প্যাসেঞ্জার দেখতে পাচ্ছি। চাঁদমারি তো ভাই, ভাড়া কত এখান থেকে? 20 টাকা। 20 টাকা। নিচে কিন্তু দেখতে পাচ্ছি বেশ প্রচুর প্যাসেঞ্জার আছে, ইভেন ওপরেও আছে দেখতে পাচ্ছি। তো আমি ওপর নিচ দুভাবেই যাব। এখানে দেখতে পাচ্ছ বেশ অনেকগুলি নৌকো এসে ভেড়ে, আর এখান থেকে বিভিন্ন ঘাটে, এই ঘাট থেকে নৌকো ছেড়ে যায়। এই একটা নৌকো দেখতে পাচ্ছি। আমাদের ঘাট রামগঙ্গা ঘাট আমার পেছনে, আমরা জাস্ট রামগঙ্গা ঘাটটাকে ছেড়ে যাচ্ছি সামনে চাঁদমারি ঘাটের উদ্দেশ্যে। 1 ঘন্টা সময় লাগবে বলে না? 1 ঘন্টা সময় লাগবে। এখান থেকে ভাড়া হচ্ছে 20 টাকা। এই চাঁদমারির যে নৌকোগুলো আর কি, এই নৌকো কিন্তু শেষ যেটা ঘাট সেটা হচ্ছে সীতারামপুর, আর জাস্ট বঙ্গোপসাগরের কিনারাতে গিয়েই মানে লাস্ট ঘাট আর কি শেষ।
আচ্ছা, এই যে ঘাটটা দেখতে পাচ্ছি, এখান থেকে কোথায় নৌকো ছাড়ে? ওইখান থেকে ওই পারে আর এই জুস পারাপার করে। আর পার আর পাথর আর আর এই পেছনের যে ঘাটটি দেখতে পাচ্ছ তোমরা, এটিও রামগঙ্গা ঘাট। এখান থেকে জাস্ট পারাপার হয়ে থাকে, ওপারে পাথর প্রতিমা, ওটা পাথর তো পাথর প্রতিমা রামগঙ্গার মধ্যে জাস্ট পারাপার হয়ে আর চেয়ার দেখাও যখন ছোট ছিলাম তখন অনেকবার নদীতে এই ধরনের নৌকো টোকো চড়েছি। তখন দেখতাম নৌকো বেশ এরকম হেলতো, এদিক ওদিক দুলতো আর কি। তো এখন এই নদীতে দেখতে পাচ্ছ যে রামগঙ্গার যে নদী আর কি, এই নদীর একেবারে মানে শান্ত নদী বলতে যেটা বোঝায়, কোনো রকম ঢেউ নেই। জাস্ট পুকুরে যেমন ঢেউ হয়ে থাকে দেখতে পাচ্ছ, ঠিক জাস্ট হালকা হালকা ছোট ছোট ঢেউ হচ্ছে, দেখতে বেশ ভালো লাগছে। সুন্দরবনের এই সমস্ত দ্বীপ মানে একেবারে যেগুলো বঙ্গোপসাগরের উপকূলে, সেই সমস্ত দ্বীপ হচ্ছে একেবারে শহরতলির থেকে বিচ্ছিন্ন দ্বীপ। এই সমস্ত দ্বীপের যাতায়াত বলতে একমাত্র এই নৌকো, এই জলযানই ভরসা আর কি। তো এখানকার মানুষজনের অনেক সমস্যা, অনেক কষ্ট করে থাকতে হয়, জীবন নির্বাহ করতে হয়। তো সেরকমই একটি গ্রামে যাচ্ছি, সেই গ্রামটির নাম হচ্ছে বুড়াবুড়ির তট। একবারে বঙ্গোপসাগরের কিনারাতেই একটি দ্বীপ আছে, জি প্লট বলে। সেই জি প্লটের মধ্যে, জি প্লট যে দ্বীপ, সেই দ্বীপের মধ্যেই কিন্তু এই বুড়াবুড়ির তট যে গ্রামটি, আমি ওই গ্রামটি ভিজিট করব, ওখানকার মানুষজনের সাথে কথা বলবো, আর ওখানকার মানুষজন কীভাবে নিজেদের জীবন নির্বাহ করে থাকেন, তাদের বর্তমান পেশা কী, সেগুলো তোমাদের সামনে তুলে ধরবো। তো অবশ্যই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করো, তোমাদের অবশ্যই ভালো লাগবে। এই নৌকোতে অনেকক্ষণ ধরে জার্নি করছি, তো তোমাদেরকে একটু ভেতরটা দেখাই, এই নৌকোর ভেতরটা কেমন হয়ে থাকে। এমনি অন্যান্য ট্রেনে বা বাসের যেমন হকার দেখি, বাদাম ছোলা টোলা, এখানেও দেখতে পাচ্ছি এক দাদা বেশ বিক্রি করছেন। আপনি কি এই নৌকোতেই বিক্রি করেন? আচ্ছা আচ্ছা, এই ধরনের জিনিস বিক্রি করছে, বাচ্চারা কিনছেন, অনেকে বড়রাও কিনছেন, এই কাকিমাও কিনছেন। হ্যাঁ, সবাই এই কাকিমাও কিনছেন। আপনি নিজে খাবেন না বাচ্চাদের জন্য? আমার নাতনি আপনার নাতির জন্য, নিজে খাবেন না? এগুলো বাচ্চারা খায়। আচ্ছা আচ্ছা। তো এখানে নৌকোর ভেতরটা বসার জায়গাগুলো যদি দেখি, তাদের নৌকোর ভেতরে বসার জায়গা দেখতে পাচ্ছ, এই ডান দিক চেপে একটা রো আছে, প্লাস মাঝখানে বেশ অনেক বড় একটা জায়গা আছে, ইভেন নৌকোর বাঁ দিকেও দেখতে পাচ্ছি। তো এই ধরনের বসার জায়গা দেখতে পাচ্ছি, আর প্রচুর মানুষজন কিন্তু আছে এখানে, প্যাসেঞ্জার দেখতে পাচ্ছে। বাহ, অসাধারণ লাগছে কিন্তু। আর এই বাঁ দিকে এখানেই হচ্ছে ইঞ্জিন, এটা পেছনে অনেক আওয়াজ, এখানে অনেক আওয়াজ হচ্ছে, তার কারণ হচ্ছে আমার পেছনে এটাই হচ্ছে ইঞ্জিন রুম। আর ইঞ্জিনের পাশেই আশেপাশেও মানুষ বসে আছে দেখতে পাচ্ছি, লাইন দিয়ে এদিকে বাঁ দিক ধরে, ডান দিকে মাঝে। আর এই পেছন থেকেও বাইরে বেরোনোর একটা রাস্তা দেখতে পেলাম। আর এখানেই দেখতে পাচ্ছি মাঝির কাকু বসে আছেন, বসে বসে আপনি ঘুমিয়ে পড়লেন তো। এই যে নৌকোতে আমরা চড়ছি এখন, এই আমাদের কাকু, যিনি মাঝি কাকু, উনি বলছেন আরপিএমে চলছে। তো আরপিএমের হিসেবটা আমি জানি না, আমি নটি মাইলটা বুঝি, কিলোমিটারটা বুঝি, এই একটু অসুবিধা নেই তো। তো সেটাই আমি দেখলাম। তো আমার যা মনে হচ্ছে, নর্মালি যে স্পিডে আমরা যাচ্ছি, খুব বেশি হলে 8 থেকে 10 কিলোমিটার আশেপাশে। তো আমার পাশে দেখতে পাচ্ছ প্রচুর প্যাসেঞ্জার। বলছি দাদা, কোথায় যাচ্ছেন? হ্যাঁ, কোথায় যাচ্ছেন? আমরা কয়লের বাজার যাচ্ছি। ওটা কি বাড়ি না ঘুরতে? না না, আমি কাজ করতে। বলছি কাকু, আপনি কত বছর ধরে কাজ করছেন, মানে এই হাল ধরে আছেন? এখানে আমি আছি, এই মালিকের আছি 35 থেকে 36 বছর আছি। তো এই আমাদের কাকু, মাঝি কাকু, ইনি এই নৌকো, মানে এই নৌকো ঠিক না, এই নৌকোটি যেই মালিকের, সেই মালিকের এর আগে 3টে নৌকো ছিল, এটা নিয়ে 4টে নৌকো। তো 35-36 বছর উনি এই মাঝির কাজ করে যাচ্ছেন, 35-36 বছর ধরে। আমরা সম্ভবত কোনো এক ঘাটে এসে পৌঁছেছি। ও, এখানে বিনা ঘাটে লেগে গেল। তো নর্মালি যেমন আমরা বাস দেখি, একটা স্টপেজ দাঁড়ানোর পরে আরও কিছুক্ষণ পর যাওয়ার পরে বা কয়েক কিলোমিটার যাওয়ার পরে আরও একটা স্টপেজ দিতে থাকে। তো এই নৌকো দেখতে পাচ্ছি আমাদের গন্তব্যের মাঝে এরকম একটি ঘাট, যদিও কোনো ঘাট নেই এখানে বাঁধানো, এটাই হচ্ছে ভাঙা দেখতে পাচ্ছ। এই ভাঙা পাড়ের এখান থেকে এই কাকু আর কাকিমা উঠলেন,
আগে ছিল ভেঙে গেছে এরকম এরকম কিছু? এরকমই ছিল। এরকমই ছিল। আচ্ছা আচ্ছা। তো এখানে কোনো রকম বাঁধানো ঘাট কখনো ছিল না, মানে এরকমই ঘাট আর কি। আর যখন এখন জোয়ার আছে বলে উঠতে পারলেন, যখন ভাটা থাকে কাদায় নামতে হতো। আচ্ছা আচ্ছা। এখন যেহেতু জোয়ার আছে, জলটা অনেকটা উঁচুতে আছে, যার জন্য ওনারা কিন্তু মাটি থেকে জাস্ট নৌকোতে উঠতে পারলেন। বাট যখন ভাটা থাকে তখন কিন্তু প্রায় 1 হাঁটু কাদা থাকেই না। উনি আমাকে বলছে 1 হাঁটু কাদা পাড়িয়ে তারপরে এই নৌকোতে উঠতে হয়। বলছি কোথায় যাচ্ছেন আপনারা? রাক্ষসখালী। রাক্ষসখালী? ছোট রাক্ষসখালী, তালতলা ঘাট। তো ওখানে কি কারোর বাড়িতে যাচ্ছেন নাকি? না, আমার বাড়ি যাচ্ছি। ও, আপনার বাড়ি ছোট রাক্ষসখালী। আর এখানে কোথায় এসেছিলেন? মেয়ের বাড়ি। আচ্ছা, মেয়ের বাড়িতে এসেছিলেন। এই জায়গাটার নাম কি? ছোট বনশ্যামনগর। ছোট বনশ্যামনগর। ছোট বনশ্যামনগর। আচ্ছা আচ্ছা। তো ইনি এসেছিলেন ওনার মেয়ের বাড়িতে, মেয়ে জামার বাড়িতে ঘুরতে এসেছিলেন। ওনাদের বাড়ি হচ্ছে ছোট রাক্ষসখালী। এই আমার পেছনে বা আমাদের সামনে যে ঘাটটি দেখতে পাচ্ছ, এই ঘাটটা হচ্ছে ছোট রাক্ষসখালী ঘাট। ভবিষ্যতে এখানে আসবো, মাসখানেক পরে সম্ভবত আসবো। আর এই ছোট রাক্ষসখালী দ্বীপটি হচ্ছে সুন্দরবন অঞ্চলের মোটামুটি ছোট দ্বীপের মধ্যে পড়ে। তো যেই কাকু কাকিমারা এসেছিলেন, উঠেছিলেন ঠিক আগের ঘাট থেকে, ওনারা এখানে নামবেন। মানে পুরো খাড়াই হয়ে আছে তো, নামতে পারবেন? হ্যাঁ, ঘাটটা দেখাও। কষ্ট হয় তো, হামাগুড়ি গুড়িতে সাবধানে যাবেন, উঠবেন। এখানে যে ঘাট দেখতে পাচ্ছ, অ্যাকচুয়ালি ঘাটটা ভেঙে গেছে, যার জন্য কিন্তু দেখতে পাচ্ছ পুরো খাড়াই হয়ে আছে। তো এখানে ছেলেদের জন্য ঠিকঠাকই আছে, কিন্তু মহিলারা শাড়ি পরে থাকেন, সেক্ষেত্রে একটু অসুবিধা। দেখতে পাচ্ছ এই কাকিমা উঠতে, ওনাকে একটু ওনারা একটু হাতটা ধাও না, পড়ে যাবে। ঠিক আছে। তো এই হচ্ছে ছোট রাক্ষসখালী। এখানকার যদি সিঁড়িটা দেখো আরেকবার, পুরো খাড়াই হয়ে আছে। আমি এখন ছাদে উঠবো এই নৌকোতে, তো ওঠার জন্য দেখতে পাচ্ছি এখানে সিঁড়ি আছে। বেশ, এই নৌকোর ছাদে বসে কিন্তু বেশ অনেকেই যাচ্ছে, যারা এই সমস্ত দ্বীপে ব্যবসা করেন, ব্যবসায়ী, তারা কিন্তু তাদের মালপত্র এই শহর থেকে নিয়ে আসছে। দেখতে পাচ্ছ বাঁহাতে চিকেনের খাঁচা আছে, মানে মুরগির ট্রে আছে। আর আমার পেছনে দেখতে পাচ্ছ আলুর বস্তা আছে, পেঁয়াজের বস্তা আছে। একমাত্র এই নৌকোই ভরসা, নৌকো করে সব কিছু নিয়ে যেতে হয়, নিয়ে আসতে হয়। সামনের ঘাটে কয়েকজন প্যাসেঞ্জারের নামান আছে, দেখতে পাচ্ছ 2-4 জন প্যাসেঞ্জার আছে, ওনারা এখানে নামবেন। আর এই ঘাটের আশেপাশে কোনো বাড়ি দেখতে পাচ্ছি না। ঘাট এখানে, আর ঘাটের যে রাস্তা দেখতে পাচ্ছ একেবারে ভগ্ন দশা। ঘাট হচ্ছে একেবারে সুপার স্ট্রং হয়ে দাঁড়িয়ে আছে, আর ঘাটের সাথে যে সংযোগকারী রাস্তা দেখতে পাচ্ছ একেবারে ভগ্ন দশা। কত বছর ধরে এরকম পড়ে আছে? এখন অনেক দিন ধরে পড়ে আছে। টাকা শেষ হয়ে গেছে। টাকা শেষ হয়ে গেছে। এটা বনশ্যামনগর, পোদ্দার নগর বললে? পোদ্দারের ঘাট। এখানকার ঘাটগুলো দেখো, বেশ গ্রামের যে ছোঁয়া, একেবারে প্রত্যন্ত যে গ্রাম, সেই প্রত্যন্ত গ্রামের যে ছোঁয়া এখানে কিন্তু প্রত্যেকটি ঘাটে দেখতে পাচ্ছি। ঘাটগুলো কিন্তু একটাও দেখতে পাচ্ছি না যে ভালো আছে, সবই প্রায় ভেঙে গেছে বা ভগ্নদশা অবস্থা। তো আমার হয়তো দেখতে ভালো লাগে, এরকম মাটির জিনিস সচরাচর আমার চোখে পড়ে না, দেখি না, তার জন্য দেখতে ভালো লাগছে। বাট এখানকার লোকজনের কিন্তু অনেক কষ্ট, অনেক দুর্দশার মধ্যে থাকতে হয় আর কি। এমন তাতে যাবে, 7 দিন যাবে, ঠান্ডা হয়েছে। আমাদের আরও একটি স্টপেজে চলে এলো, দেখতে পাচ্ছ এখানে। এই ঘাটের নাম হচ্ছে কালী বাংলা। বাঙাল কালী বাঙ্গালের ঘাট। আচ্ছা আচ্ছা। আপনার বাড়ি এখানে নাকি? আমার বাড়ি এখানে, স্থানীয় বাড়ি। ও আচ্ছা আচ্ছা। তো আমাদের আসার পথে প্রায় 5টা না 6টা জায়গায় স্টপ দিল আর কি আমাদের নৌকো। আমাদের যে স্টপেজ সেটা হচ্ছে চানমারি ঘাট, আর ঠিক তার আগের ঘাট হচ্ছে এই ঘাটটি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালীবাঙ্গাল ফেরিঘাট। আমরা আমাদের গন্তব্য চলে এসেছি চানমারি ঘাট। সামনেই হচ্ছে চানমারি ঘাট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে জি প্লট চানমারি ঘাট। আর এখানকার ঘাটটি বেশ ভালো দেখতে পাচ্ছি, মানে এই ঘাটটা ভালো, আর এর আগের যে ঘাটে দাঁড়িয়ে ছিল সেই ঘাটটি ভালো। বাদ বাকি ঘাটগুলোর অবস্থা খুবই শোচনীয় ছিল, বাট এই ঘাটটি দেখতে পাচ্ছ বেশ ভালো ঘাট।
আর আমরা জাস্ট চাঁদমারি ঘাটে ভিড়ে গেলাম। তো আমরা জাস্ট চাঁদমারি ঘাটে এসে পৌঁছালাম। এখন সময় হচ্ছে 9:57, মানে প্রায় 10টা। আমাদের নৌকো রামগঙ্গা ঘাট থেকে ছেড়েছিল 8:35 বা 8:40-এ। তো মোটামুটি 1 ঘন্টা 20-25 মিনিটের আশেপাশে সময় নিল এই চাঁদমারি ঘাটে আসতে। আর এই হচ্ছে আমাদের নৌকো, দেখতে পাচ্ছ, জি প্লট চাঁদমারি ঘাট। বসে পড়, জায়গা পাবি না। ও পেছনে কোন নাচে না, অনেক নাচে, দেখো একটু নাচানাচি করে। তো আমরা এই ভ্যানে উঠে পড়লাম। সামনেই হচ্ছে ঘাট, চাঁদমারি ঘাট। ঠিক ঘাটের সামনেই হচ্ছে দেখতে পাচ্ছ টোটো স্ট্যান্ড আছে, এখানে ইঞ্জিন ভ্যানও আছে। আর এখান থেকে ডিরেক্ট আমি যেখানে যেতে চাইছি বুড়ো বুড়ির তট, ডিরেক্ট বলছে গাড়ি যায় না। এখান থেকে বললো 3খানা ব্রেক করে যেতে হবে। তো আমাদের ভ্যান ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছ। আর এই ভ্যানের আমি একেবারে পেছনে বসেছি। আমি একা নেই, আমার পাশাপাশি আরও 2জন আছে আমার সাথে। আর পেছনে কিন্তু অনেক জার্ক হয়, অনেক সাবধানে এটাকে চড়তে হয় বা জার্নি করতে হয়। আমার পাশে যে দাদারা আছে ওনাদের সাথে কথা বলছিলাম যে এই দ্বীপের মেনলি প্রত্যেক মানুষের বা ম্যাক্সিমাম মানুষের জীবিকা কী। তো কাকু কি বলছিলেন আরেকবার বলুন। আমাদের এটা হচ্ছে যেটা চাষের উপরে নির্ভর। আচ্ছা, চাষের উপর ভিত্তি করে আমাদের সংসার নির্ভর হয়। বেসিক্যালি আপনি কি করেন? আমি কিন্তু চাষের সঙ্গে নিযুক্ত। আগে কিন্তু মেকানিক্যাল লাইনে কাজ করতাম, আমার চোখের প্রবলেমের জন্য আমি আর পারি না। আমরা 10 জন আছে এই মুহূর্তে ভ্যানের মধ্যে। মাথার ফুলটা তো বেশ সুন্দর, লজ্জা পাচ্ছ? কোথায় যাচ্ছ? তাকিয়ে বলো, কোথায় যাচ্ছ? মামার বাড়ি। নৌকোতে করে এলে না এখন? এই মাথার ফুলটা কে কিনে দিয়েছে তোমায়? মাথার ফুল কে কিনে দিয়েছে তোমায়? বাবা। তো এরা যাচ্ছে মামার বাড়িতে। তোমার নামটা কি বললে না তো? হ্যাঁ, সুষমা মণ্ডল। তো এই সুষমারা যাচ্ছে মামার বাড়িতে, ও যাচ্ছে, ওর মা যাচ্ছে, ওর এক ভাই আছে মনে হচ্ছে না, ও ভাই আছে, মানে ভাই বোন আর মা 3জনে মিলে যাচ্ছে মামার বাড়িতে। তো বেশ মজা করতে যাচ্ছে। আমি ভেবেছিলাম সবাই বাড়ি ফিরছে, বাড়ির আশেপাশে যাচ্ছে। তো আমি যে নৌকো করে এলাম সেই নৌকোতে 60-70% লোকজন যারা বাইরের থেকে এই আশেপাশে দ্বীপগুলিতে এসছে কাজের জন্য বা ঘুরতে। কয়েকজন দেখলাম, ওই যেমন ওই দাদার মতো উনি যাচ্ছেন বাড়িতে। আপনি গিয়েছিলেন কোথায়? আমি আজিকলা হাসপাতালে গিয়েছিলাম। আচ্ছা, আজিকর হাসপাতালে। হ্যাঁ। তো ওই দাদা বাড়ি ফিরছেন, কেন কি উনি কলকাতায় গিয়েছিলেন হসপিটালে। তো যে নৌকো করে এসেছিলাম, যেটা বলছিলাম, যে নৌকো করে এসেছিলাম সেই নৌকোর 60-70% লোক বাইরের লোক যারা এদিকে এসছে কাজের সূত্রে। আমাদের প্রথম যে গাড়ি, প্রথম যে ইঞ্জিন ভ্যান, সেই ভ্যানটি আমাদেরকে এখানে নামিয়ে দিল। চাঁদমারি যে ঘাট, ফেরিঘাট, সেই ফেরিঘাট থেকে এই ভ্যানে উঠেছিলাম। এই জায়গাটার নাম হচ্ছে টটের বাজার। তো টটের বাজারটা ঠিক এমনটা দেখতে পাচ্ছ। সেকেন্ড টোটো থেকে এখানে নামলাম। টটের বাজার থেকে এই ইন্দ্রপুর বাজারে ভাড়া 20 টাকা। এখানেও আসতে ওই 20-25 মিনিট সময় লাগবে। আর আমি যেখানে যেতে চাইছি এখান থেকে আরও সময় লাগবে। তো অলরেডি অনেকটা সময় কাটিয়ে ফেললাম আমি। 10:48, 4টে বাড়ি থেকে বেরিয়েছিলাম, এখন 10:48, মানে 6 ঘন্টা 7 ঘন্টা প্রায় হতে চললো। আর এই মুহূর্তে যেখানে আছি এইটা হচ্ছে ইন্দ্রপুর বাজার। টোটো থেকে নেমে ঠিক এরকম একটা ইটের রাস্তা দিয়ে হাঁটছি, দেখতে পাচ্ছ সামনে ইটের রাস্তা। সেখানে একটা কল দেখতে পাচ্ছ। কলে একটু ভাবছি মুখটা ধুয়ে নিই, অনেকক্ষণ ধরে রোদের মধ্যে হাঁটছি। বাবু একটু পাম্প করবে? অনেকক্ষণ ধরে হাঁটছিলাম এই রোডের উপরে, সূর্যের এত তাপ, আমার টাক গরম হয়ে গেছে। তো চোখে মুখে একটু জল দিলাম। আর এখানকার মাঠঘাট দেখতে পাচ্ছ, বেশ ধানের চারা যে রোপণ করেছে, মানে ধান গাছ যে রোপণ করেছে এখানে একদম সবুজ হয়ে আছে দেখতে পাচ্ছি। আর পাশের ঘর বাড়ি যদি দেখো, টালির চালের ঘর। আর খড়ের যে গাদি বা গাদা দেখতে পাচ্ছ, বেশ অন্যরকম একটা ভালো লাগা কাজ করে এগুলো দেখলে। হাই, হ্যালো। ক্লান্ত হয়ে গেছে গরুটা, সম্ভবত
গরমে ক্লান্ত হয়ে গেছে, মাথায় হাত বুলালাম, কোনো রকম রেসপন্স নেই। নর্মালি এর আগে অনেক বাচ্চা গরুর গায়ে হাত দিয়েছি, তিরিং বিরিং করে লাফিয়ে পালিয়ে গেছে। বলছি কি কাজ করছেন এখানে? ও বলছি এই ভেতরে কি করছেন, কি করছেন এখানে সেটা জিজ্ঞাসা করছিলাম। না না কালকে সার মারছি, আজকে সে মানে ঘাস হয়েছে। আচ্ছা আচ্ছা, ঘাসগুলো বেছে তুলে দিচ্ছেন। হ্যাঁ বলছি এই জায়গাটার নাম বুড়ো বুড়ির তট। হ্যাঁ, এটা পুরোপুরি তো। এই নামটা কোথা থেকে এসছেন জানেন? হ্যাঁ, নামটা কিভাবে এসছে? না আমার বাড়ি এখানে ছিল নি, আমি বলতে পারবো না। তো আমি যাচ্ছিলাম রাস্তা দিয়ে, তো কাকু দেখছিলাম এই ধান গাছের গোড়ায় কিছু একটা করছিল নিচু হয়ে। কাকু একটু কানে মনে হয় কম শুনে, তো যার জন্য বললো আমার তুমি এখানে আসো, আমি শুনতে পাচ্ছি না। হ্যাঁ। তো কাছে এলাম, তো এই দেখতে পাচ্ছ বলছে কালকের সার দিয়েছে, আর ধানের গাছের গোড়ায় যে কিছু ঘাস ফাস জমে গেছে, তো সেই সমস্ত ঘাস পরিষ্কার করছে। হ্যাঁ, এই জমিটা আপনার? এইটা ভাগ জায়গা। ভাগ জায়গা, অন্যের জমি আপনি চাষ করছেন? মানে বেশি নয়, 2 বিঘা জায়গা চাষ। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই 2 বিঘা জায়গায় ধান চাষ করলে কত ধান হয়? যেমন সার খাওয়াবেন তেমন হবে। মোটামুটি ওই 15 থেকে 20-22 মণ করে হয়। চাষবাস করে কেমন চলছে? আমি তো খাটতে পারিনি, আমার 2টো ছেলে ওই কেরালায় যাচ্ছে কাজ করছে। আচ্ছা আচ্ছা, আপনার ছেলেরা কেরালাতে গিয়ে কাজ করছে। জায়গাটা দেখো, এইসব জায়গায় কাজ করেও মজা পাওয়া যায়, বেশ শান্ত নিরিবিলি, ছায়া শীতল একটা পরিবেশ। আর এই যে দেখতে পাচ্ছ এখানেও পানের বরজ আছে। এই মুহূর্তে আমি একটি 4 রাস্তায় মোড়ে দাঁড়িয়ে আছি। আমি পেছনে এই রাস্তা দিয়ে হেঁটে এসেছি, সোজা এই রাস্তাটা, আর ডান দিকে একটা রাস্তা চলে যাচ্ছে দেখতে পাচ্ছ সোজা, ইভেন আমার বাঁ দিকেও একটা সোজা রাস্তা চলে যাচ্ছে, আর সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছ একটু সোজা চলে যাচ্ছে, এই রাস্তাটি কিন্তু মাটির রাস্তা। আর এখান থেকে 2 থেকে 2.5 কিলোমিটার যদি সামনে যাওয়া যায়, তারপরে গিয়ে বঙ্গোপসাগর, যে বুড়াবুড়ির তট, যে সি বিচ, সেই সি বিচ বা বঙ্গোপসাগরের কিনারায় পৌঁছে যাব আমি যদি এই রাস্তা দিয়ে যাই। বাড়ির সামনে ফুল বাগান চাষবাস করে রেখেছে, বেশ কিন্তু বেশ ভালো লাগছে। পেঁয়াজকালি সম্ভবত, এটা পেঁয়াজ চাষ না কাকু? এটা পেঁয়াজ না এগুলো? বলছি কাকু এই যে বুড়াবুড়ির তট নামটা কোথা থেকে এসছে বলতে পারবেন? আধিকারিক লোক যারা আছে, আচ্ছা আধিকারিক লোক, পুরনো লোকজন আর কি। ওরা চলে গেলে ওই 4টে ঘর পর চলে গেলে আছে, সে বলতে পারবে সব। এখানে পানের বরজ কেমন হয়? এখানেও দেখলাম কয়েকটা আছে। প্রচুর প্রচুর আছে। আচ্ছা আচ্ছা, এই সিলিন্ডার দিয়ে কি হচ্ছে এটা? তারা এই ইঞ্জিন চলছে। কীভাবে হয় দেখি, এটা তো নতুন জিনিস। আচ্ছা, এটা তেলে চলছে না? ও, আমি এরকম ইঞ্জিন কখনো দেখিনি। অটো দেখি প্রচুর গ্যাসের চলে, মানে এরকম যে জল ছাঁচা মেশিন বলে এগুলোকে, এরকম জল ছাঁচার মেশিন যে গ্যাসে চলে সেটা আমার জানা ছিল না। এখানে দেখো, এই যে এখানে সিলিন্ডার বসানো আছে, আর পাশে মেশিন আছে, এখান থেকে গ্যাসের লাইন করে মেশিনে নেওয়া আছে। এরকম এই সিস্টেমটা আমি প্রথমবার দেখলাম, কিন্তু বেশ ভালো লাগছে। গ্যাস থেকে বাড়ির যে সিলিন্ডার থেকে মেশিনে কানেক্ট করে দিয়েছে, মেশিন চলছে, আর এখান থেকে পুরো জল চলে যাচ্ছে নিজেদের চাষযোগ্য জমিতে। এখানে কি সবাই এটাই ব্যবহার করছে? তেল খুব কম, তেল কেরোসিন তেল শর্ট না, কেরোসিন তেল পাওয়া যাচ্ছে না। কেরোসিন না, ডিজেলে চলে না? ডিজেলের দাম বেশি। আমি পেছনে যে মেশিনটা দেখালাম, যে কাকুদের সাথে কথা বলছিলাম, ওনার বাড়ির সামনে যে মেশিন চালিয়ে রেখেছে, ওই মেশিনের লাইনটা এখান দিয়ে এসছে দেখতে পাচ্ছ। এখান দিয়ে এসে এই যে এখান দিয়ে গিয়ে সোজা চলে যাচ্ছে ওনাদের মাঠের যে ক্ষেত আর কি। আমি হেঁটে আসছিলাম, হেঁটে আসার পরে এরকম একটা বাড়ি দেখতে পাচ্ছ। তো এটি বাড়ি না, এটি একটি দোকান, চায়ের দোকান। তো ওপরে এক ভাই ছিল, তো তার সাথে কথা বলছিলাম। তো ওই ভাই ওপরে এই যে মাইকের যে চোঙা বলে এগুলোকে, এই মাইকগুলো খুলছিল ওর বাড়ির ছাদে, মানে এই দোকানের ওপরে চালে লাগানো ছিল। তো আমি জিজ্ঞাসা করলাম এই মাইকটা লাগিয়েছিল কেন, বললো হালখাতা করেছিল। তখনও আমি জানতাম না এটা চায়ের দোকান। তো আমি জিজ্ঞাসা করলাম যে এটা কিসের দোকান, বলে চায়ের দোকান। চায়ের দোকানেও লোকজন আজকাল মানে হালখাতা করে, এখানে কি প্রায় হয় নাকি অন্যান্য দোকানে? সব কিছুতে হালখাতা হয় না, চায়ের দোকানে হালখাতা আমি কখনো শুনিনি। ভুসিমালে হয় জানি, চায়ের দোকানে আমাদের মানে মুদি দোকানে হালখাতা হয় জানি, শুনেছি, বা অন্যান্য যাদের প্রফিটটা বেশি বা হিউজ পরিমাণে কাস্টমার আসে তাদের বাকিটাও অনেকটা বেশি হয়। চায়ের দোকানে 100 টাকা বাকি করা মানে অনেক দিন ধরে খেতে হয়। যেমন খেতে হয় তেমন আমাদের এখানে যেমন হয়। এই যে ধরুন এই হালখাতা গতকাল হয়ে গেল, আচ্ছা, আবার সামনের এই এমন দিন পর্যন্ত ওরা
কম বেশি করে ধার বাকি নিয়ে কাজ করবে। আচ্ছা, আচ্ছা। সবসময় তো মানুষের পকেটে পয়সা থাকে না, যার জন্য কোনো কারণে এসে চা খেতে হবে, যার জন্য ওখানে এসে চা খাওয়া হয়। চা খেতে খেতে দেখা গেল যে আমি 10 টাকা খেয়েছি, আমি 2 টাকা জমা দিয়েছি, 8 টাকা আমার বাকি থেকে গেছে। আচ্ছা। সেটাকে তোলার ক্ষেত্রে এই হালখাতা করে আমাদের আচ্ছা, এবং মোটামুটি- যে পেমেন্টটা করা হয় তাতে আমাদের আবার পরবর্তী সময় চালানোর ক্ষেত্রে আমাদের কোনো সমস্যা হয় না। আচ্ছা, মানে চলে যায়, তার মানে হ্যাঁ, চলে যায়। তো যাই হোক, এটা আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা যে চায়ের দোকানেও হালখাতা হয়।